আসলে আমার জন্ম হচ্ছে নারায়ণগঞ্জে, ঢাকা রৌদ্রে। তো সেখানে আমি আমার জীবনের হাতের খড়ি ইংরেজি নারায়ণগঞ্জ ইংলিশ প্রেপারেটরি স্কুল, সেটা একটা মিশনারি স্কুল ছিল। এবং আমাদের হেডমিস্ট্রেস ছিলেন একজন স্কটিশ মহিলা। তো ওনার কাছেই আমি পিয়ানোতে ছোটোবেলায় গান শিখি আর কি। উনি উনি আমাকে গান ধরে দিত এবং আমি বেশ কঠিন কঠিন কোরাসগুলো করতাম। তো সেখান থেকেই আমি আমাকে সবাই ম্যাক করে উনি আদর করতেন। তো সেখান থেকেই শুরু আর কি, সেখান থেকেই শুরু। নারায়ণগঞ্জ প্রেপারেটরি স্কুলে একটা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য, আমি কেন পড়ালেখা খুব একটা ভালো ছিলাম না, তো যখন ফাংশনের দিন যখন বলা হলো যে একটা বিশেষ অ্যাওয়ার্ড আমার নামে, আমি তো খুব অবাক, আমি তো পড়ালেখায় ভালো না, আমাকে কিসের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো পরে শুনলাম যে না, আমাকে গানের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো সেটা সেই বয়সে একটা আমাদের খুব বিশাল ইন্সপিরেশন। তারপরে যত বড় হয়ে আসি, ঢাকায় আসি, এবং ইংরেজি গান মানে সব ধরনের গানই শুনতাম। আর সেই আমরা তো রেডিও ছাড়ার কোনো উপায় ছিল না, রেডিওতেই শুনতাম আর কি। রেডিওটাকে কান লাগিয়ে সব ধরনের গান শুনতাম, রবীন্দ্র, নজরুল, আধুনিক, পাকিস্তানি, উর্দু গানা, তারপরে হিন্দি গান, তারপরে আপনার যে কলম্বো রেডিও থেকে বিশেষ বিনাকা, গীতমালা, এই ধরনের অনেক, মানে পৃথিবীর এমন কোনো গান নাই যেটা আমি শুনতাম না। কিন্তু আমি ওয়েট করতাম বিশেষ করে রোববার দিন, সেদিন টপ অফ দ্য পপ একটা ইংলিশি গানের অনুষ্ঠান 1 ঘন্টা হতো। সেটা রেডিও পাকিস্তান থেকে, মানে এখন যে রেডিও বাংলাদেশ থেকেই প্রচারিত হতো। তো সেখানে আমি ইংরেজি গানগুলো খুব চেষ্টা করতাম শোনার, এবং আমি অনেকগুলো গান সেখানে তুলতাম আর কি। তো এই আমার আর কি শুরু হওয়া। তারপর তো যত বড় হওয়ার শুরু হলো, আপনাকে ঢাকায় চলে আসলাম। আমার নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে আমি স্কুলে জয়েন করলাম। স্কুলেও বন্ধু বান্ধবের সাথে ইংরেজি গানই করি, বাংলা গান করা হয় না তাও। আর আমরা মোটামুটি মুক্তিযুদ্ধের পরে একটা ব্যান্ড ফর্ম করার চিন্তা করলাম। সো সেই ব্যান্ডটাতে আমরা আমি ইংরেজি গানই করতাম। মুক্তিযুদ্ধ তো যখন হয় তখন আমার খুব ইমপ্রেশনেবল বয়স, আমি 13.5 বছর মতো বয়স। তো অনেক কিছু দেখেছি যেগুলো খুব মর্মান্তিক, সেগুলো আমি মনে রাখতে চাই না এমন। আর যুদ্ধ বিষয়টা তো খুব সুখকর কিছু নয়, এটা এটা অত্যন্ত ট্র্যাজিক একটা বিষয়। তো যাই হোক, নতুন দেশটা যখন স্থাপিত হলো, আর আমাদের আন্দোলনটা শুরু বাংলা গান দিয়ে। এই যে আজম ভাইরা বাংলা গান শুরু করলেন, আজম ভাই, ফিরোজ শাহী, ফকির আলমগীর, তারপরে আমাদের ফিরোজ শাহী, তারপরে পিলু আপা, এনারাই তো মানে বাংলা রক গান শুরু করলেন নাকি। বাংলাদেশে ওয়েস্টার্ন যন্ত্রপাতি দিয়ে যে বাংলা গান হতে পারে, ওনারা তো আমাদের পথটা দেখালেন। তো সে থেকে কিন্তু একটা বাংলা গানের চর্চা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটা আধুনিক, যেটা রবীন্দ্র, নজরুল ইত্যাদি উচ্চাঙ্গ আধুনিক বাংলা গান ছাড়াও এটা স্বতন্ত্র ধারা দাঁড়িয়ে গেল, যেটা হলো এটা এটা তখন বলা হতো বাংলা পপ মিউজিক। তো আমরা এসে সেটাকে চেঞ্জ করলাম, বাংলা রক করলাম। তো বাংলা রক রক শুরু, এবং এটা বিস্তার লাভ করলো সারা বাংলাদেশে। এখন তো এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ব্যান্ড নেই, এখন কয়েক হাজার ব্যান্ড আছে বাংলাদেশে। আর আমরা সংস্কৃতিতে একটা খুব বড় ধরনের অবদান রেখেছি, বিশেষ করে ইয়াং ব্যান্ডস। কেন, এটা হচ্ছে তরুণদের দেশ। সবসময় মুক্তিযুদ্ধ পড়াটা তরুণ প্রজন্মই কিন্তু নেতৃত্বে আসছে। এখনও দেশটা কিন্তু আমাদের প্রায় 60% খুব ইয়াং। তো তরুণদের দেশ, তরুণদের সঙ্গীত, তরুণদের ভালোবাসা, তরুণদের ইচ্ছা, তরুণদের রুচির সাথে সমন্বয় রেখেই তো আমরা কাজ করেছি, এবং সেটাই বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করছে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই রয়েছে, কারণ আমাদের একটা লড়াই ছিল। আমাদের ব্যান্ড সঙ্গীতকে আমরা একটা আন্দোলন হিসেবেই ধরেছিলাম, এবং ব্যান্ড সঙ্গীত আন্দোলন কিন্তু দীর্ঘস্থায়ী, এবং এখন পর্যন্ত আমরা তার মানে ফসলটা এখন বহন করছি আর কি। যা কিছু আমরা করেছি, যা কিছু আমাদের কিন্তু প্রচণ্ড রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, প্রচণ্ড অপসংস্কৃতি, অপবাদ শুনতে হয়েছে, প্রচণ্ড গালিগালা শুনতে হয়েছে। বড় লোকের দুষ্ট ছেলেরা লম্বা লম্বা চুল রাখে, পড়ালেখা করে না, ছেলেপেলেদের নষ্ট করছে, এই ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন অপবাদ আমরা সহ্য করে বড় হয়েছে। তো আন্দোলনটা কিন্তু একটা লড়াই হিসেবে আমিও তো একটা লড়াই হিসেবে দেখেছিলাম, এবং লড়াই হিসেবে যাই দেখতে দেখতে 46 বছর হয়ে গেল আমার এই ব্যান্ড সঙ্গীতের সাথে। আর পশ্চিমবাংলার বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলায় কিন্তু রক সঙ্গীত হচ্ছে না তারা। ফসিলস, রূপম ইসলাম আমার অত্যন্ত কাছের, তাছাড়া ব্লাড নামে ব্যান্ড আছে, ভালো ভালো ব্যান্ড আছে কলকাতায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কলকাতায় কিন্তু ব্যান্ড সঙ্গীত শুরু হয়েছে অনেক পরে। আমাদের যেমন প্রায় 50 বছর বয়স হয়ে গেছে, কলকাতা শুরু হচ্ছে আবার 20-30 বছর হবে, কিন্তু ভালো হচ্ছে, এবং ওখানে একটা আন্দোলন আকারে ধারণ করছে, এবং তারাও কিন্তু খুব চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা পশ্চিমবাংলা যেটা আমি খুব পছন্দ করছি, যে হিন্দি গানের বিরুদ্ধে একমাত্র অস্ত্র লড়াই করা হলো আমাদের কলকাতার বাংলা ব্যান্ড,
তো আমি সেটা ওদেরকে সাধুবাদ জানাই যে কলকাতায় যারা কাজ করছে, আমার বন্ধুবান্ধব সবাইকে আমি সবসময় গেলে পরে খুব ইন্সপায়ার করি, বলি তোমরা এই লড়াইটা চালিয়ে যাও, কারণ হিন্দির বিরুদ্ধে আমাদের বেঁচে থাকতে হলে এই একটাই আমাদের অস্ত্র আছে। আসলে 92-তে আমরা কিন্তু কলকাতায় যাই HMV-তে জোয়ার নামে একটি অ্যালবাম করতে, ফিডব্যাকের সাথে। তখন কিন্তু আমার সাথে সৌমনের প্রথম পরিচয়। তখন কিন্তু তোমাকে চাই রিলিজ হয়নি, কিন্তু গানটা আমি তখন শুনেছি। এবং যে তার বাসায় ছিলাম, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাসায় ছিলাম, সোমনাথ তাদের গান, সুমনের গান শুনিয়েছিল, আমি খুবই অভিভূত হয়েছিলাম। এবং সুমন মোটামুটি মূলত একজন কবি, একজন বিখ্যাত গায়ক, এবং ওনার সম্বন্ধে দ্বিতীয় আর কিছু কথা বলা নেই, হি ইজ গ্রেট ইন ওয়ান সেন্স। তো সুমনের তোমাকে চাই গানটা দিয়ে আমি কিন্তু ইনফ্লুয়েন্সড, কারণ আমি তার গীতি কবিতার ছলে, আমি গীতি কবিতা 1 মনে পড়ে তোমায়, গীতি কবিতা 2 ধন্যবাদে ভালোবাসা, গীতি কবিতা 3 ওগো ভালোবাসা, গীতি কবিতা 4 হে প্রবঞ্চনা, এবং গীতি কবিতা 5 আমার কোনো অভিযোগ নেই, এই গানগুলো আমি কিন্তু করেছি। তো গীতি কবিতার ছলে যে গান হতে পারে, বাংলা গান হতে পারে, এবং এটা যে লিরিক্যাল ব্যালাড যেটাকে বলা হয়, যেটা উনি খুব পারদর্শী ছিলেন এবং উনি আমাদের পথ দেখিয়েছেন। সো আই এম ভেরি গ্রেটফুল টু সুমন দা ফর দিস। নচিকেতার সাথেও বন্ধুত্ব ভালো, অঞ্জনের সাথেও বন্ধুত্ব খুবই ভালো। অঞ্জন যখন ঢাকায় প্রথমবার আসে, আমরা একসাথে এক মঞ্চে গান করেছিলাম, তো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং টাইম। আর কলকাতা গেলে ইয়ার সাথে, অঞ্জনের সাথে দেখা হয়। তো নচিকেতার সাথে ঢাকায় আসলে তার সাথেও দেখা হয়, মাঝে মাঝে কথাবার্তা হয়। আর সুমন দাসের সাথে বহু বছর যোগাযোগ নেই, উনি শুধু অসুস্থ শুনছে, তো ওনার সাথে রিসেন্টলি কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ওপার বাংলার কথা আমি জানি, 2-1টা ব্যান্ড, জ্যাজ রক ফিউশন ব্যান্ড করছে, ভালো ব্যান্ড করছে, ওরা গান করছে না, বাংলা গান করছে না, বাংলা গানে জ্যাজ রক ফিউশন হয়েছে এমন কোনো দৃষ্টান্ত অন্তত আমার কাছে নেই। বাংলাদেশেও তাই, বাংলাদেশে অনেকগুলো ভালো জ্যাজ ব্যান্ড আছে, কিন্তু তারা গান করে, তার মিউজিক নির্ভর। আর বিষয়টা হচ্ছে কি, গান লেখা এবং তার সাথে গান গাওয়া, বাংলা গান গাওয়া জ্যাজের সাথে কিন্তু ভেরি ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট এক্সপেরিমেন্ট আমি করেছি জীবনে অনেক আগেই। তো আমার মনে হচ্ছে যে বিকজ ইট ইজ সো ডিফিকাল্ট, এই জন্য এই দিকে কিন্তু লোকের একটু ঝুঁকিটা কম। কিন্তু বাংলাদেশে যে জ্যাজ হচ্ছে না তা না, বাংলাদেশে জ্যাজ ব্যান্ড আছে বেশ 3-4, কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়েরা জ্যাজ করছে, বাট ওরা মূলত ইংরেজি গানই গায়, ইংরেজি জ্যাজ গানগুলো করে আর কি। আপনার গানের এই যে বিরাট সম্ভার, তার উত্তরাধিকার আপনি কিসের মধ্যে দেখছেন বা কাদের মধ্যে দেখছেন? দেখুন, আমার মনে হয় কি যে গানগুলো আমরা এখন শুনছি মানুষের বেশি করে, মানে 30 বছর আগে, 34 বছর আগে মেলায় জারি এত জনপ্রিয় ছিল না। মেলায় জারি যেটা আমার সবচেয়ে ফেভারিট গান, মৌসুমী এত জনপ্রিয় ছিল না যেটা এখন। মেলায় তো এইটা ছাড়া তো পয়লা বৈশাখ ভাবাই যায় না। কিন্তু আমরা তো এটা অ্যালবামটা বের হয় 90-তে যে এতটা জনপ্রিয় ছিল না, যেটা এটা আজকে 2024-এ যা আমরা 1431-এ আমরা যা বঙ্গাব্দে দেখতে পাচ্ছি। তো আমরা যা মিউজিক করেছি, অন্তত আমি যা মিউজিক করেছি ফর দ্য ফিউচারে মানুষের কান তৈরি হবে, মানুষের মানে রুচি তৈরি হবে, জ্যাজ নিয়ে আরও ধারণা হবে, ক্লিয়ার হবে, আরও মানুষ জানবে, আরও মানুষ বুঝবে। তখন যদি ইচ্ছা হয় তারা ঘুরে ফিরে হয়তো আমার কানের দিকে আসতে পারে মানুষ। তো আমি ফিউচারের জন্য কাজ করছি, এই সময়টার জন্য আমি করিনি। আই অলওয়েজ লুক ফর দ্য ফিউচারটা যখন থাকে। I was never interested in headlines. I'm always interested in history. I want to be part of history. দেখুন, এটা কোয়েশ্চেন টু আনসার, বিকজ আমার মনে হয় জ্যাজ রক ফিউশন যে ধারাতে আমি বড় হয়েছি, আমি লালন ফকিরের অনেক গান করেছি, আমি বাউলিয়ানা করেছি, আমার ফোক গানের ভান্ডারি প্রায় 20-25টার মতো গান আমি কিন্তু করেছি। প্রত্যেকটার পেছনে আমার কিন্তু প্রচুর চিন্তা গেছে, এবং শুধুমাত্র অসুবিধাটা হচ্ছে যে পদকর্তাদের গান তো শুধুমাত্র গান না, এগুলো জ্ঞান এবং জ্ঞানের কথা বলা চাচ্ছে। গান ও জ্ঞান একত্র করে এটাকে না বুঝে না জেনে আর একটা মিডিয়ামের সাথে মিশ্রণ করাটা খুবই টাফ বিষয়। তো গান শুধুমাত্র করিনি, হয়তো 25টার জায়গায় হয়তো আমি 100টাও করতে পারতাম যদি আমি চাইতাম, কিন্তু আমি 25টাই করেছি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা গান আমার বোঝার বিষয় আছে। এবং সেই জীবনটা, যে বাউলের জীবন, যেই জীবনটা আমি যাপন করেছি, আমি সাধুসঙ্গে প্রচুর গিয়েছি, বহু আখড়া ঘুরেছি, বহু সাধকদের সাথে ওঠা বসা করেছি, কোথার পর এই বিষয়টা জেনে মানে একটা অ্যাক্টিভ একজন সাধক হিসেবেই আমি কিন্তু কাজটা করেছি। কিন্তু ইট ওয়াজ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, দুটি কিন্তু আমাকে একত্রিত করতে হয়েছে। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট লার্নিং প্রসেস আমার জন্য। আসলে সে আমলে যখন আমরা গান করতাম তখন কিন্তু টাকা পয়সা তো পেতাম না, কারণ আমাদের লিমিটেড ছিল, ফিউ শোজ ইন দ্য হোটেল,
ফিউ শোজ আউটসাইড, খুব বেশি তেমন শো হতো না, আর টাকা পয়সা আমরা খুব বেশি চাইতামও না। কিন্তু আর একটা সমস্যা হয়ে গেছে, সেই আমলে কিন্তু মানুষের জিজ্ঞেস করতো ছেলে কী করে, মানে আমার বাবাকে যদি জিজ্ঞেস করতো আমার ছেলে কী করে, আমার বাবা বলতো যে সে অমুক এয়ারলাইন্সে চাকরি করে বলে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করতো। মা কিন্তু কখনো মা বলতো যে সে এটাও করে, সাথে পাশাপাশি গানও করে, হ্যাঁ, দুদিক দিয়ে তার ইনকাম আছে। তো মূল কথা ছিল যে আমাদের সোর্স অফ ইনকাম কম ছিল সে সময়, সেজন্য আমাদের আর একটা প্রফেশন বেছে নিতে হয়েছিল। 100% আমি কিন্তু মিউজিকে টাইম দিতে পারি না, যেটা আমি 99 পর থেকে দিচ্ছি আর কি, পুরো ফুল টাইমটা দিচ্ছি আর কি। এখন তো পরিস্থিতি অনেকটা বদলেছে, এখন দু একটা হিট হলেই কিন্তু মানে অনেকটা বেশি সাফল্যের বা নিরাপত্তার মুখ দেখতে পারেন শিল্পীরা। আপনার কি মনে হয়, আপনিও? এখন তো অনেক ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্ট্রিমিং থেকে কিছু রেভিনিউ আসতেছে। আমাদের বাংলাদেশেও ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আমি কাজ করেছি প্রচুর, এখনও কাজ করে যাচ্ছি। তো আমাদের রেভিনিউ, আমাদের রয়্যালটিগুলো আসা শুরু করছে। তো আমি আশা করছি সামনের দিনগুলো আরও ভালো হবে। আমি মনে করি আমি দ্বিতীয় দলে। আমি মনে করি সত্যিকার অর্থে গান শোনার জিনিস, এটা দেখার জিনিস না। আমরা আগে গান দেখতাম সিনেমাতে গেলে সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড হতো, কারণ শিল্পী যখন গান সে সৃষ্টি করে, ইটস ডিফারেন্স বিটুইন দ্য ভিডিও অ্যান্ড দ্য রেডিও। ভিডিও হলো আপনাকে যা দেখানো হচ্ছে হলো একটাই স্থির চিত্র, আপনাকে ওইটি দেখতে হবে, ওইটি শেষ কথা। অথচ অডিওতে আপনি যখন শুনছেন, আপনার মনের ভিতরে কিন্তু মনের যে লক্ষ লক্ষ চিত্র সৃষ্টি হচ্ছে, সেটাকে তো ভিডিওতে ধারণ করা সম্ভব না। কারণ আপনি যেটা মনের ভিতরে চিত্র ধারণ করে রেখেছেন একটি গান, সেটা যেই মুহূর্তে আপনি ভিডিওতে দেখলেন আপনার কিন্তু পছন্দ নাও হতে পারে, বা অনেক সময় রিভার্স ক্যাটেগরি, অনেকে বলে একটা কী ভিডিও হলো, ওটা ভিডিওটা ভালো হলো না, অডিওতেই ভালো ছিল। তো আমি মনে করি আর একটা বিষয় ছিল যে আগের দিনে আমরা গান শুনতাম সবাই বসে একত্রে, বন্ধুবান্ধব মিলে একটা ক্যাসেট ছেড়ে বা একটা সিডি ছেড়ে সবাই মিলে শুনতাম। এখন কে কী শুনছে হেডফোনে আমরা কিন্তু জানি না, অতএব বা কে কী দেখছে তাও জানি না। এবং আমি মনে করি যে দেখার বিষয়টা খুব একটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, যদিও রেভিনিউ সেদিক দিয়ে অনেক, যদি ভিডিওটা যদি খারাপ ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সে অনেক লক্ষ টাকা সে একটা মালিক হতে পারে। তো আমার মনে হয় রেভিনিউ দিক দিয়ে যারা ভিডিও করছে তাদের লাভটা বেশি। আপনাকে অনেক ধন্যবাদ দিদি, আপনি এত কষ্ট করে কলকাতা থেকে এসে আমাকে খুঁজে বের করেছেন, খুঁজে এত বড় একটা সাক্ষাৎকার নিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যথেষ্ট রিসার্চ আপনার কাছে, এই রিসার্চের জন্য আমি সহজে তো কোনো সাক্ষাৎকারে এত কিছু আমি প্রশ্নের সম্মুখীন হই না, যা আপনি এবং এত ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলো আপনি করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনার পোর্টালকেও আমি অনেক সাধুবাদ জানাই।